মা উনি তো ঠিকই বলছেন, আমার ছেলেটা তো আর ভালো নেই, আর তেরও একটা ভবিষ্যৎ আছে, আর তাই আমার ছেলের জন্য তো আর তের ভবিষ্যৎটা নষ্ট করতে পারি না বলেই আড়াল থেকে চোখের পানি মুছে নিলেন। মা আপনি আম্মুর কথা কিছু মনে করবেন না, আর আম্মু তুমি যা বলছো বা ভাবছো তার কিছুই হচ্ছে না। না মা, তা হয় না। বেআইন চলেন আমরা এখনই হসপিটালে গিয়ে তেকে সব বুঝিয়ে বলবো। তারপর সকলে মিলে হসপিটালে চলে আসেন। এসে দেখে তে জঙ্কুকের গা শরীর মুছিয়ে দিচ্ছে। তে সকলকে দেখে, আরে আম্মু আপু তোমরা কখন এলে? মুছিয়ে হেসে, এই তো মাত্রই এলাম। তুই কি করছিলি রে মা? দেখো না আম্মু, তোমাদের ছেলেটার নাকি অনেক গরম ধরছে, তাই ওর গাটা মুছিয়ে দিচ্ছিলাম। তের কথা শুনে জঙ্কুকের আম্মু মুখ চেপে ধরে কান্না করে দিল। আরে আম্মু তুমি কাঁদছো কেন? দেখো না আমি কি এখনো আর কাঁদি কি না? কই মা, এই দেখ আমি একদম কাঁদছি না। মারে তোকে একটা কথা বলি শোন। বলো। মারে তুই আর আমার এই আদমরা ছেলেটার সাথে কতদিন থাকবি বলতো? তোরও তো একটা ভবিষ্যৎ আছে, তাই না রে মা? সেটাও তো ভাবতে হবে আমাদের। জঙ্কুকের আম্মুর কথা শুনে তের হাসি মুখখানা নিমিষেই খারাপ কালো হয়ে গেল। তুমি কি বলতে চাচ্ছ আম্মু? আমি আমার বরটাকে ছেড়ে যাই এটাই বলতে চাচ্ছ তাই না? হ্যাঁ রে মা, তুই একদম ঠিকই ধরেছিস। আর কতদিন তুই মিথ্যে জীবন কাটাবি বল? আম্মু তোমরা যদি ভেবে থাকো আমার বর এর কাছ থেকে আমাকে আলাদা করবে, তাহলে ভুল ভাবছো। কিন্তু মা, কোনো কিন্তু নয়, চিৎকার করে তোমরা এখন এখান থেকে যাও তো, আমার আর ভালো লাগছে না। বিশেষ করে তোমাদেরকে এখন আমার একদমই সহ্য হচ্ছে না। বের হও প্লিজ। তে তাদেরকে এক প্রকার ধাক্কা দিয়ে বের করে দিল। তারপর জঙ্কুকের মুখের সামনে মুখ এনে কান্না করতে করতে, একটা কথা, এই 5 মাসে তে একটা দিনও কাঁদে নাই। সেই প্রথম দিন যে জঙ্কুকের জন্য কেঁদেছিল, তারপর থেকে সে জঙ্কুকের সাথে থেকে নিজেকে সুখী মনে করত। আজই প্রথম সে কান্না করছে। বর তুমি ওদের কথা শুনছো? ওরা তোমার কাছ থেকে আমাকে কেড়ে নিতে চায়, আমাদেরকে আলাদা করে দিতে চায়। তুমি না বলতে আমাদের কেউ আলাদা করতে পারবে না? যে আলাদা করতে আসবে তার হাত পা তুমি ভেঙে দিবে। তাহলে এখন চুপ করে আছো কেন? চলো না আমরা দুজনে মিলে ওদের হাত পা ভেঙে দিব। ওঠো না গো, ওঠো বর। ও এখন আমি বুঝতে পারছি, তুমি তো এখন আর আমাকে ভালোবাসো না তাই না? তাই কিছু বলছো না। ঠিক আছে, তোমার কিছুই বলতে হবে না। যে আমাদের আলাদা করতে আসবে আমি একাই তাদের হাত পা ভেঙে দেব। তে জঙ্কুকের মুখের কাছে মুখ এনে এগুলো বলছে আর কান্না করছে। তে এর চোখের পানি জঙ্কুকের মুখে গিয়ে পড়ছে, কিন্তু জঙ্কুক ঠিক আগের মতোই আছে, তেমন কিছুই বলছে না। তের কথাগুলো যেন সে শুনতেই পাচ্ছে না। এক সময় তে হুট করে ডাক্তার বলে চিৎকার করে ওঠে। তে অনবরত কেঁদেই চলছে। তের চোখের পানি তার গাল গড়িয়ে এসে জঙ্কুকের মুখে এসে পড়ছে। তের চোখের পানি এক ফোঁটা জঙ্কুকের চোখের ওপর পড়তেই জঙ্কুক চোখ টিপুনি দিয়ে ওঠে, সাথে তার হাতটাও হালকা নাড়িয়ে ওঠে। তে এর চোখ জঙ্কুকের চোখের দিকে পড়তেই তে এর মুখে হাসি ফুটে ওঠে। এই বর, তুমি তোমার চোখটাও মাত্রই তো নাড়লে তাই না? তার মানে তুমি আমার কথাগুলো শুনতে পাচ্ছ তাই না? কি হলো, কথা বলছো না কেন? আমি জানি তো তুমি আমার কান্না একদমই সহ্য করতে পারো না, তাই তো চোখের ইশারা করে আমাকে কান্না করতে বারণ করছো তাই না বর? ডাক্তার কোথায় আপনারা? প্লিজ তাড়াতাড়ি আসুন। তে এর চিল্লাচিল্লিতে সকলে কেবিনের মধ্যে প্রবেশ করে। কি হয়েছে, এমন চেঁচিয়ে যাচ্ছেন কেন? দেখুন না আমার বরটা একবার চোখ নামানোর পর আর নাড়াচ্ছে না। আপনি প্লিজ উত্তেজিত হবে না, আমাদের দেখতে দিন। ডক্টর জঙ্কুকে দেখার পর, হাউ ইজ ইট পসিবল? মানে তুই কি বলতে চাচ্ছিস? ক্লিয়ার করে বল। বুলবুল বলতেছে, ইটস মিরাকেল দোস্ত। জঙ্কুকের নার্ভ ধীরে ধীরে সজাগ হয়ে উঠতেছে। আমরা এর থেকে এখন অনেক ভালো কিছু আশা করতে পারি।
মিসেস তে, আপনি যদি চান তাহলে আজকেই আমরা একটা রিস্ক নিতে চাই, ইনশাল্লাহ কাজে দিতে পারে। তের মুখের ভাষা যেন হারিয়ে ফেলেছে, কি বলতে কিছুই বুঝে পাচ্ছে না। ধীরে ধীরে তে ফ্লোরের দিকে বসে পড়ে। অতি সুখে এবং অতি দুঃখে যেন মুখের ভাষা হারিয়ে যায়। তেরও তাই হয়েছে, তবে এটা দুঃখের জন্য নয়, অতি সুখের জন্য। 2 ঘন্টা পরে আইসিইউর দরজার সামনে ফ্লোরে বসে মুচকি মুচকি হাসছে তে। তার জঙ্কুকের সাথে প্রথম দেখার কথাগুলোই বারবার মনে পড়ছে, আর সেটা মনে পড়ে হাসি পাচ্ছে তার। সেই দিন ছিল 25শে জুলাই, নাবিলার জন্মদিন ছিল। তের দিকে একটা ছেলে হাবলার মতো তাকিয়েছিল। তের এইদিকে ওইদিকে তাকিয়ে বারবার দেখতেছিল ছেলেটির সামনে গিয়ে। এই ছেলে, সমস্যা কি আপনার? জি, আপনাকে বলছি। কেন, আমি কি করেছি? আপনাকে নয়তো আর কাকে বলবো? এখানে কেউ আছে? আমার দিকে এমন হবলার মতো তাকিয়ে আছেন কেন? আমি আপনাদের কখন তাকালাম? ভয়ে ভয়ে সাথে তোতলিয়ে। জঙ্কুক এর এমন চেহারা দেখে তের খুব হাসি পেয়েছিল। একটা কিউট ছেলে ভয় পেয়ে গেলে যে এত আরো কিউট লাগে তা তের আগে জানা ছিল না। কে এই ছেলেটা? তারপরও তের হাসি লুকিয়ে মুখে আবারও রাগী ভাব এনে জঙ্কুককে বলল, দেখুন, একদম মিথ্যা বলার চেষ্টা করবেন না। এত সময় ধরে আমার দিকে তাকিয়ে থেকে এখন বলছেন তাকাইনি? আপনি ছেলেটা তো খুব ফাজিল। সরি। ও, এখন ধরা পড়ে গেছেন জন্য সরি বলা হচ্ছে না? মেয়েদের দিকে হাবলার মতো তাকিয়ে থাকলে লজ্জা করে না? আমি আপনার দিকে মোটেও ওভাবে তাকাইছিলাম না, আর আপনাকেও সরি তো বলতামই না। তার মানে আপনি বলতে চাচ্ছেন কি আমি মিথ্যা বলছি? আর সরি বললেই কি সব সমস্যার সমাধান হয়ে যায়? দেখুন মিস, আপনি কিন্তু শুধু শুধু আমার সাথে ঝগড়া করছেন। কি বললেন আপনি? আমি ঝগড়াটে? আমি আপনার সাথে ঝগড়া করছি? আমি আপনাকে কখন ঝগড়াটে বললাম? মাত্রই তো বললেন আমি নাকি আপনার সাথে ঝগড়া করছি, এখন আবার বলছেন কখন বললাম? দূর, আপনার সাথে কথা বলাটাই ভুল। বলেই রাখতে রাখতে এখন সেখান থেকে অন্য জায়গায় চলে যায় জঙ্কুক। আর এদিকে তে হাসতে হাসতে যেন শেষ। কি ভীতু ছেলে রে বাবা, একটুতেই কেমন ভয় পেয়ে গেল। কিন্তু সত্যি কথা বলে ছেলেটা ভয় পেলে অনেক কিউট লাগে, একদম যেন কিউটের ডিব্বা। এরকম একটা কিউট ছেলেকেই তো খুঁজছিলাম এতদিন। এমন একটা কিউট বিয়ে যদি আমার থাকতো, ওফ, ভাবতেই কেমন লাগে। এখন যাই, ছেলেটাকে নাবিলার কাছ থেকে শুনে আসি মনে মনে। আর এদিকে জঙ্কুক, কি ঝগড়টে মেয়েটা রে বাবা, একটু না একটু তাকাতেই কেমন করে উঠলো। এভাবে গায়ে পড়ে ঝগড়া করতে হবে নাকি? আমার জন্য সব মেয়েরা পাগল, আর এইদিকে তাকাতেই বাপরে বাপ। ভাগ্য ভালো এমন একটা গার্লফ্রেন্ড আমার নেই, থাকলে তো জীবনটা তেনা তেনা বানিয়ে ছাড়তো। তবে গার্লফ্রেন্ড হলেও মন্দ হতো না, কজ শি ইজ ভেরি কিউট গার্ল। নাবিলার কাছে এসে, দোস্ত এদিকে আয় তো, শুনতো। বল দোস্ত, এই ছেলেটা কে রে? কোন ছেলেটাকে? ওই যে বুলবুল ভাইয়ার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে সেই ছেলেটা, হাত দিয়ে দেখিয়ে বলল। ও, ওইটা তো জঙ্কুক ভাইয়া, ভাইয়ার বেস্ট ফ্রেন্ড। কেন রে, প্রেমে টেপে পড়ে গেলে নাকি রে আবার জঙ্কুক ভাইয়ার? দূর, কি যে বলিস। ছেলেটা আমার দিকে কেমন ডাব ডাব করে তাকিয়েছিল, তাই বললাম অবাক হয়ে। কি জঙ্কুক ভাইয়া তাকিয়েছিল তোর দিকে? বিশ্বাস হলো না। ভাইয়াকে দেখে পছন্দ হয়ে গেলে আর এখন আমার কাছে এসে বলছিস ট্যাব মারছিস, তাই না? তুই কি বলতে চাচ্ছিস আমি দেখতে সুন্দরী না? আমার দিকে ছেলেরা তাকায় না, তাই তো? আমি কখন তোরে বললাম তুই সুন্দরী না? আমি তো বলছি জঙ্কুক ভাইয়া কোনো মেয়ের দিকে ফিরেও তাকায় না, কিন্তু ভাইয়ার জন্য তো তাদের ভার্সিটির মেয়েরা খুবই পাগল। ও তাই বল। কি প্রেমে পড়ে গেলি নাকি রে দোস্ত? তা তো একটু আধটু পড়ে গেছি দোস্ত, হেল্প কর না রে দোস্ত। ওকে ডান, বাট ট্রিট কিন্তু দিতে হবে দোস্ত। ওকে ট্রিট দিব যা, কিন্তু এমন কিছু করবি যাতে তোর জঙ্কুক ভাইয়া নিজে এসে আমাকে প্রপোজ করে। আমি কিন্তু প্রপোজ করতে পারবো না। ওকে দোস্ত, তাই হবে, তুই শুধু দেখ কি করি। তারপর নাবিলা তার ভাই বুলবুলকে সবকিছু বুঝিয়ে বলে। বুলবুল প্রথমে রাজি না হতে চাইলেও পরে তের রিকোয়েস্টটা মেনে মোড়ের মুখের দিকে তাকিয়ে রাজি হয়। তারপর বুলবুল জঙ্কুককে
কি যেন বলে ম্যানেজ করে নেয়, কিন্তু তা আর তে ও নাবিলা কিছুই বলতে পারে না। আর সেদিনেই জংকুক তেকে প্রপোজ করে। কি রোমান্টিক ভাবে প্রপোজ করেছিল সেদিন জংকুক তেকে। তে এই তে এত ভাবছিস কি আর হাসছিস? আরে আপু, তুমি কখন এলে? জংকুকের অপারেশন কি হয়ে গেছে? না, এখনো হয় নাই রে বোন, অপারেশন চলছে। তবে আল্লাহর উপর ভরসা রাখ, এভাবে তিনি যেন তোর মুখে হাসিটা রেখে যায়। আপু। কিছু সময় পরে ডাক্তার আইসিইউ থেকে বেরিয়ে আসলো। ডাক্তারকে দেখে সবাই সামনে এগিয়ে আসলো। বাবা, আমার ছেলে ঠিক আছে তো? দোস্ত বুলবুল বলতেছে। জংকুক, স্যার আমার বর আবেগী কণ্ঠে। সরি, আমরা কিছুই করতে পারলাম না। এই কথাটা এবার বলবো না। আলহামদুলিল্লাহ, অপারেশন সাকসেসফুল। মিস্টার জংকুক এখন সম্পূর্ণ সুস্থ আছেন। ডাক্তারের কথা শুনে সবার চোখে পানি চলে আসলো। তবে একটা কেন যেন দুঃখের পানি না, এটা হচ্ছে আনন্দের পানি। আমি আমার বরটাকে দেখবো ডাক্তার সাহেব, প্লিজ। অবশ্যই, কেন না। তবে ওনাকে এখন ঘুমের মেডিসিন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, সো এখন ওনাকে বিরক্ত না করাই আমার মনে হয় ভালো হবে। ধন্যবাদ ডাক্তার। তে কথাটা বলে জংকুকের কেবিনের দিকে এগিয়ে যেতে লাগলো। হঠাৎ তের মাথাটা ঘুরে পড়ে যেতে লাগলে আপু তাকে ধরে ফেলে। কি হলো বোন, তোর এমন করছিস কেন? আপু, আমার কেমন যেন মাথাটা ঘুরছে বলেই তে জ্ঞান হারিয়ে ফেলে। সবাই আবার তের দিকে এসে ব্যস্ত হয়ে পড়ে। হুট করে মেয়েটার আবার কি হয়ে গেল? তেকে কেবিনে নিয়ে যাওয়া হলো এবং ডাক্তার তেকে ভালোভাবে দেখে নেয়। ডাক্তার, আপনার মেয়েটার তো আবার মহা অসুখ হয়ে গেল। কি বলছেন আপনি এইসব? কি বলছিস দোস্ত, পাগল টাগল হয়ে গেলে নাকি তুই? না, আমি ঠিক আছি। এখন তুই যা, মিষ্টি আনতে যা, ব্যবস্থা কর। তোর কি মাথা ঠিক আছে দোস্ত? তুই কি বলছিস? এর মহা অসুখ, আবার এখন বলছিস মিষ্টি আনতে। কি বলছিস বুঝতে পারছিস? সরি দোস্ত, তোদের সাথে মজা করলাম। আন্টি, আপনার মেয়ে মা হতে চলেছে, আপনি দাদিমা হতে চলছেন। ডাক্তারের এইসব কথা শুনে সবাই হেসে উঠল। সবাই অনেক খুশি। শালা, এভাবে ভয় পাওয়াতে গেলি কেন? কতটা ভয় পেয়ে গেছিলাম। বাট ধন্যবাদ দোস্ত, একসাথে দুইটা খুশির খবর দিলি। বাবা, তোমাকে কি বলে ধন্যবাদ দেব ভেবে পাচ্ছি না। প্রথমে আমার ছেলেটার সুস্থতার সংবাদ দিলে, এখন আরেকটা খুশির সংবাদ দিলে। আমি দাদিমা হতে চলেছি। কি বলছেন আন্টি? এসব আমার কর্তব্য। তাছাড়া আমি জংকুককে নিজের ভাইয়ের মতোই দেখি, এতে ধন্যবাদ দেবার কি আছে? 6 ঘন্টা পরে জংকুক এখনো শুয়ে আছে। একবার জ্ঞান ফিরলেও তাকে আবারও ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। তে শুয়ে আছে জংকুকের বুকের ওপর মাথা রেখে। আজ তে যেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আজ সে নিজেকে পরিপূর্ণ মনে করছে, কারণ সে আবারও তার স্বামীকে ফিরে পেয়েছে। তার সাথে সে মা হতে চলেছে। তে জংকুকের বুকের উপর শুয়ে থেকে একটা শব্দ শুনতে পাচ্ছে। ও! তে জংকুকের দিকে তাকিয়ে দেখে জংকুক মনে হয় ব্যথা পেয়েছে। তাই তে যখনই উঠতে যাবে তখনই জংকুক তেকে শক্তভাবে জড়িয়ে ধরে। তে যেন এটা কখনোই আশা করে নাই। তে জংকুকের দিকে তাকিয়ে দেখে জংকুক তের দিকে ছলছল করে তাকিয়ে আছে। আমাকে ছেড়ে চলে যাচ্ছ? জংকুকের কথা শুনে তে নিজের কানের নিজেই বিশ্বাস করতে পারছে না। তার বর তার সাথে আবার কথা বলছে। তের চোখ দিয়ে অনবরত পানি ছুটতে লাগলো। কি হলো বউ, আমার সাথে কথা বলবে না? চুপ করে আছো কেন? ঠিক আছে, তুমি যখন আমার সাথে কথাই বলবে না, তাহলে আমি যেমন ছিলাম তেমনই হয়ে যাব। এইবার মেয়েটাকে থামাই কে? জংকুকের কথা শুনে তে জংকুককে শক্ত করে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে দিল। আমাকে অনেক কষ্ট দিয়েছো। আমাকে কষ্ট দিয়ে তুমি মজা পাও, তাই না? তোমাকে এভাবে দেখে আমার যে কত কষ্ট হয়েছে তুমি জানো। তবু আমি নিজেকে মনোবল হারাইনি। আমি জানতাম আমার বরটা একদিন ঠিক সুস্থ হয়ে যাবে। এই কয়দিনে একটা বারের জন্য তোমাকে চোখের আড়াল করিনি। আর একবার আমাকে ছেড়ে যাবার কথা ভাবলে কেমন করে?
আর একবার আমাকে ছেড়ে যাবার কথাটা ভাবলে আমি নিজেই তোমার হাত পা ভেঙে রেখে দিব বললাম। আমার বউটা আমাকে এত ভালোবাসে। নিজের থেকেও বেশি। তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমি নিজেই যেন চলে যেতাম না ফেরার দেশে। চুপ, একদম চুপ। আমার এই পেতনি বউটা থাকতে আমাকে কেউ কিছু করতে পারবে নাকি? আর আমি থাকতে আমার এই পেতনিটার কিছু হতে দেব নাকি? খুব বেশি ভালোবাসি রে তোরে বউ। শক্ত করে জড়িয়ে ধরে। হয়েছে হয়েছে, থাক আর নাকামি করতে হবে না। এতদিন আমাকে অনেক কষ্ট দিয়েছ আর এখন ভালোবাসা দেখে আসছো। ছাড়ো তো, আর ব্যথা পেতে হবে না। না, পাবো না। তুমি আমার বউ, তোমাকে আমি কতদিন ধরে একটু আদর করি না, কিন্তু আজ আর ছাড়ছি না। কিছুক্ষণ চুপ থাকার পরে বর, এই বর কি? এই বর শোনো না। বউ শুনছি তো, বলো না। তুমি কি হতে চলেছো জানো? কি হতে চলছি? তুমি বাবা হতে চলছো আর আমি মা। কি সত্যি বলছো তুমি? দেখে শক্ত করে জড়িয়ে ধরে। ধুর, মিথ্যা বলতে যাব কেন? লজ্জায় যেন মুখ লাল হয়ে গেল। আর আমি বাবা হব? আলহামদুলিল্লাহ। তুমি আমাকে এত বড় খুশির সংবাদ দিলে আজ। তো এখন আমার পাওনা আমাকে বুঝিয়ে দাও। কি চাও শুধু বলো। আপাতত এখন তোমার ঠোঁটটা দিলেই হবে, আর বাকিগুলো পরে আমি নিজেই আদায় করে নেব। বাধা দিয়েছে কে? তোমার জিনিস তুমি বুঝে নাও। আমার জিনিস আমি নেবই তো বলেই জগকের ঠোঁটটা যেন দখল করে নিল। আমি যে একজন অসুস্থ ব্যক্তি সেদিকে যেন এর কোনো খেয়ালই নেই। সে নিজের মতো করে আমার ঠোঁটগুলোকে, নরম কোমল ঠোঁট নিয়ে আদর করেই যাচ্ছে। এই ভালোবাসা যেন সে সবারই নয়, অনেক দিনের জমানো তো, তাই একটু আর কি। উফ, আমি কিন্তু অসুস্থ। এতক্ষণ কেউ চুমু দেয় নাকি অসুস্থ ব্যক্তিকে? ও সরি, রাগ করলে নাকি? আসো, আদর করে তোমার রাগটা ভাঙিয়ে দিই বলে আবারও আমার ঠোঁটে ঠোঁটগুলো ডুবিয়ে দিল। মেয়েটার যেন চুমু খেয়ে তৃপ্তি হচ্ছে না, আর মনেও হয় না আজ তৃপ্তি হবে বা আমাকে ছাড়বে। তাই আমিও তালে তাল মিলিয়ে দিলাম। এখন আমরা এক অজানা সুখের সাগরে ভেসে চলছি। তাই আপনাদের আর কষ্ট দিলাম না, কেমন?